প্রিয় দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। এখন কি চাই, এই চাওয়াটা 5ই আগস্টের পরপর অফকোর্স ছিল, আগেও ছিল, আন্দোলনে ছিল যে আমরা একটি বৈষম্য মুক্ত সমাজ চাই, কিন্তু তারপরেও এখন কি চাই এতদিন পরে এসেও আমাদের এই টপিকটি নিয়ে আমরা কথা বলতে চাই। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলন নিয়ে। পরবর্তীতে তার রাষ্ট্রীয় ও সামাজিক নানা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়। চূড়ান্ত পর্যায়ে সে আন্দোলন রূপ নেয় স্বৈরাচার তথা সরকার পতনের আন্দোলনে। ওই আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পার হতে যাচ্ছে এবং সঙ্গত কারণেই এখন হিসাব করার সময় এসেছে বৈষম্য মুক্তির ক্ষেত্রে কতটা আমাদের অগ্রগতি হয়েছে এবং কতটা কমেছে বৈষম্য। দর্শক, আজকের আলোচনার বিষয় গণ অভ্যুত্থানের পর বৈষম্য কমেছে কি? এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সমকালের উপসম্পাদক জনাব মাহবুব আজিজ। প্রিয় দর্শক, সাথে রয়েছেন জনাব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুরুতেই যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে যেতে চাই ফয়সাল মাহমুদ শান্ত, প্রশ্নটি আপনার কাছে, বিকজ আপনারা আন্দোলন করেছেন, আমরা সকলে আন্দোলন করেছিলাম একটি বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য, এবং যার সূচনা হয়েছিল কোটা থেকে মুক্তির জন্য। বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং তার যে সন্তান সন্ততি নাতি নাতনি আছেন, তারা কেন আসলে শিক্ষা ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এত কোটা পাবেন, এবং যার ফলে আসলে কোটা তো কমেছে এবং পুরো একটা বৈষম্যমুক্ত দেশের স্বপ্ন আমরা দেখলাম। কিন্তু সেই দেশের স্বপ্নতেও আমরা দেখেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে নানা ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার নানা প্রকল্প গঠন করা হচ্ছে, তাদেরকে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প গঠন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে তাদের বিশেষ সুবিধা দেওয়া নিয়ে কথা হচ্ছে, চাকরির ক্ষেত্রে তাদেরকে দেওয়া হবে কিনা সেটার কথা হচ্ছে। আমরা দেখেছি অনেক শহীদ পরিবারের সদস্যদেরকে চাকরি দেওয়া হয়েছে, এবং কিছুদিন আগে আমি শুনছিলাম যে শহীদ পরিবারের অনেক সদস্য মিলে একটি সংবাদ সম্মেলন করেছেন যে তারা জাতীয় সংসদে তাদের হিস্সা বুঝে নিতে চান। সো এই বৈষম্য কেন আবার মাথাচাড়া দিয়ে উঠলো? কেন বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন পড়লো, যেখানে বিশেষ সুবিধার বিপক্ষে আন্দোলন হয়ে তারা আসলে শহীদ হয়েছেন কিংবা আহত হয়েছেন, তারা কেন আবার বিশেষ সুবিধার জন্ম দিচ্ছেন? মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের কোটাকেন্দ্রিক যেই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা কিন্তু একেবারে খুব সাদামাটা কোটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল না। এটার কয়েকটা পার্সপেক্টিভ ছিল। একটা পার্সপেক্টিভ হচ্ছে যে এই কোটাটা কত প্রজন্ম পাবে, অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা আমাদের দেশের গর্ব, তারা নিজের জীবন বাজি রেখে নিজেদের পরিবারের সব কিছু ত্যাগ করে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেই প্রেক্ষিতে যখন কোটার পদ্ধতিটা আসলো, তখন কিন্তু সাথে সাথে এটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয় নাই। ক্ষোভ কারণ কি, আমরা সবাই বাংলাদেশ পক্ষের যারা শক্তি, বাংলাদেশের পক্ষে যে শক্তিটা আছে, তারা সবাই মনে করে যে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান এবং আর্থিক সুবিধার মধ্য দিয়ে তাদের একটা পুনর্বাসন প্রয়োজন, তাদের সমাজে ওই প্রাপ্য জায়গাটুকু দরকার। এইটার বিতর্কটা বা এইটার প্রতি মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যখন দেখছে যে এক পরিবারে একজন মুক্তিযোদ্ধার 5 জন সন্তান তিনি কোটা পেয়েছেন, আবার সেই 5 জন আর 5 জন করে 25 জন সন্তান তাদেরও কোটা পেতে হবে। এই যে প্রজন্মের পর প্রজন্ম যে কোটা সিস্টেম, এই প্রজন্মের পর কোটা সিস্টেমটা এক ধরনের সমাজে ক্ষোভ তৈরি করছে। এরপরে এখন এসে যদি আমরা তাদেরকে 30% কোটা দিয়ে রাখি, এটা তো একটা চাকরির একটা বড় অংশ। এই দুইটা জিনিস নিয়ে মোটা দাগে প্রবলেমটা ছিল। যদি মুক্তিযুদ্ধের প্রথম প্রজন্ম অর্থাৎ সন্তানরা কোটা পাবেন কিংবা পরিবার থেকে একজন পাবেন, এবং এটার যদি একটা লজিক্যাল পার্সেন্টেজ হতো, এখানে ছাত্র সমাজের বা চাকরি পরীক্ষার্থীদের তেমন কোনো আপত্তি থাকতো না। ওই সময় কোটা সংস্কার নিয়েই তারা আসলে আন্দোলন করেছিল। দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আহত শহীদদের কি আসলে এই কোটা সিস্টেম চালু করা উচিত কিনা। আমি যদি এনসিপির জায়গা কিংবা আমার ব্যক্তিগত অভিমতটা বলি, আমি আসলে এই ধরনের কোটা সিস্টেমের পক্ষে না। জুলাই আন্দোলনের আহত তো অনেক ক্যাটাগরি আছে, যারা অঙ্গহানি হয়েছে এবং যারা শহীদ হয়েছে, এই শহীদদের পরিবার এবং অঙ্গহানি ব্যক্তি, এদেরও আমি কোনো ধরনের কোটা সিস্টেমের পক্ষে না। কিন্তু আবার মাথায় রাখতে হবে যে কোটা সিস্টেমটা এবং তাদের পুনর্বাসন প্রকল্পটাকে আমরা আসলে কখনো গুলিয়ে ফেলি কিনা। আমার যেটা এদের ব্যাপারে যেটা মতামত, সেটি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, একবার ভেরি স্পেসিফিক্যালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন যারা মারা গিয়েছে, ওই পরিবারের একটা বিশাল বিয়োগ হয়েছে, ক্ষতি হয়েছে, এবং যাদের অঙ্গহানি হয়েছে, এই 2 শ্রেণীর ব্যক্তি যাদের পরবর্তী এই জুলাই আন্দোলনের কারণে তাদের ইকোনমিক লাইফে, আর্থিক লাইফে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের স্বাভাবিক জীবনটা নাই,
তাহলে তাকে আর্থিক সহযোগিতা কিংবা তাকে একটা জায়গায় পুনর্বাসন করে তাকে ব্যবস্থা করতে হবে রাষ্ট্র। তাকে একটা আপনি চাকরি দিয়েও পুনর্বাসন করতে পারেন, এটাকে আমি কোটা মনে করি না। কারণ এখানে আহত আছে মনে করেন 20,000, 20,000-এর মধ্যে অঙ্গহানি আছে মনে করেন 10,000। এই 10,000 ব্যক্তিকে যদি আপনি এককালীন একটা চাকরি দিয়ে তাদেরকে একটা পুনর্বাসন করেন, এটা আমি রাষ্ট্রের বা যেই চাকরি প্রত্যাশীদের সাথে বৈষম্য আমি মনে করি না। কিন্তু যদি এটা হয় যে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, আহত হয়েছেন, তার সন্তান কোটা পাবেন, কার কতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতির আলোকে তাদেরকে আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে এবং ইকোনমিক প্রকল্পের মধ্যে তাদেরকে একটা পুনর্বাসন করতে পারে। কিন্তু আমরা এজন্য স্পষ্টভাবে বলতে চাই এবং আপনার মাধ্যমে আজকে জাতিকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের কোটা সিস্টেম আমরা কোনোভাবেই সমর্থন করি না। তবে এখানে তাদেরকে একটা বিশেষ পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আমাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে হবে। কিন্তু এইটা প্রজন্মকেন্দ্রিক, প্রজন্ম চলতে পারে না এবং এই কোটা সিস্টেম চালু হতে পারে না। মাহবুব আজিজ ভাইয়া, এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো আমি আসলে আপনার পার্সপেক্টিভটাও শুনতে চাইবো যে বিশেষ সুবিধা বৈষম্যের সৃষ্টি করে এই জুলাই অভ্যুত্থানে যারা অবদান রেখেছেন তাদের বিশেষ সুবিধা আবার বৈষম্যের জন্ম দিচ্ছে কিনা, এবং বৈষম্য মুক্ত যে দেশের স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছিল সেটির একটা ধ্বংস হওয়ার শুরু করছে কিনা, কি বলবেন? না, আসলে দেখুন যে এই যদি খুব সরলভাবে আমরা দেখি যে যেই কোটা বিরোধী আন্দোলন থেকে এত বড় গণ অভ্যুত্থান হলো, সেখানে আবার দাঁড়িয়ে যদি সেই কোটার কথাই বলা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো পুরো জিনিসটা আবার পেছনের দিকে চলে যাচ্ছে। তো মূল সমস্যা কিন্তু আরও গভীরে। আপনি দেখুন যে 3টি নির্বাচন হলো 2014, 18 বা 22, 3টি নির্বাচন, বিশেষ করে 14 আর 18-তে যখন একদলীয় নির্বাচনগুলো হলো, তখন কি আসলে এই ছাত্র সমাজের পক্ষ থেকে কোনো বিরোধিতা এসেছিল? আমরা দেখলাম যে বেশ এক ধরনের নীরব একটা ছাত্র সমাজ, তারা নিজেদের মধ্যেই ব্যস্ত, এবং যেই আকাঙ্ক্ষাটা আমাদের ছিল যে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এটার প্রতিবাদ আসবে, তখন কিন্তু সেটা আসেনি সেভাবে, সবাই মেনে নিয়েছে। এবং এই মেনে নেওয়ার সংস্কৃতি থেকেই কিন্তু আসলে আওয়ামী লীগ এত বড় দানব হয়ে উঠতে পেরেছে, ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে। তারপরে আমরা দেখলাম একটি চাকরির আন্দোলন থেকে, চাকরিতে কোটা আন্দোলন থেকে এটা অনেক বড় হচ্ছে। তার মানে মূল যে বৈষম্য দেশের, সেখানে কিন্তু আমাদের এই অংশীজনেরা খুব বেশি চিন্তিত না। দেশের কয় % মানুষ বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাচ্ছে? সেই যে বিশ্ববিদ্যালয়, সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যারা সুযোগ পাচ্ছে, যারা দেশের মানুষের করের টাকায় পড়তে পারছে, তারাই কিন্তু আবার সেখানে গিয়ে কোটা নিয়ে আন্দোলন করছে। তাদের মূল সমস্যার দিকে কিন্তু তারা কখনোই চোখ দিচ্ছে না, যে দেশের কত % মানুষ শিক্ষার মধ্যে আছে, স্বাস্থ্যের মধ্যে আছে, বা অন্যান্য মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। তার মানে বৈষম্য যে এত বড় প্রকট হয়ে আছে, আমরা কিন্তু খুব মানে এক ধরনের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমাদের তরুণরা বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তার মানে বৈষম্যের দিকে তারা চোখ দেবে। আসলে এটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা প্রথাগত রাজনীতির মধ্যেই আছেন। আজকে দেখেন গণমিনার তৈরির একটা প্রস্তুতির কথা শুনতে পাচ্ছি। গণমিনার, বিভিন্ন গণভবনকে জাদুঘর, সেখানে নাকি কোটি কোটি টাকা দিয়ে সিনেমা হল বানানো হচ্ছে। এইগুলা কি আসলে জুলাইয়ের প্রত্যয়ের সাথে যায়? জুলাইয়ের প্রত্যয়ের সঙ্গে তো যাওয়া দরকার ছিল প্রথমেই অ্যাড্রেস করা যে দেশের কত % মানুষ একদম দারিদ্র্য সীমার নিচে আছে, তারা কি করে মূলধারায় আসবে, কি করে সকল মানুষের জীবিকার ব্যবস্থা হবে। যে ডক্টর ইউনূস সারা পৃথিবী জুড়ে বলছেন যে কেন সবাই চাকরি করবে, কেন সবাই দাসত্ব নেবে, তারা উদ্যোক্তা হবে। উনি গত 10 মাসে একটি বক্তৃতা কি দিয়েছেন যে আমাদের দেশের এই তরুণরা কি করে উদ্যোক্তা হবে, কি করে সাধারণ মানুষ বেকারত্ব থেকে যাবে? তা কিন্তু হয়নি। যেই প্রচলিত ধারার রাজনীতি আমরা দেখেছি আওয়ামী লীগ এবং এর আগে বিএনপির, সেই রাজনীতিতেই কিন্তু আমরা অভ্যস্ত হতে দেখছি। যে আশা করি আমার তরুণ বন্ধু কিছু মনে করবেন না, যে তাদের কাছে যে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার দিকে কিন্তু আমরা সেরকম কোনো চিন্তা ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সেই গাড়ি বহর, সেই আপনার এর আগের সরকারগুলোর মতো মপতন্ত্র এখন আরও বেড়েছে, এবং আরও কিছু বললেই আওয়ামী দোসর, ফ্যাসিবাদী দোসর, উনাকে মারো, ও তাকে মারো, তাকে সরিয়ে দাও। এই যে এক ধরনের
আইন বহির্ভূত কাজের প্রতি আগ্রহ, যেটাকে তারা বলছে এটা আইন বহির্ভূত কাজ না, এটা হলো জনরোষ, এটা মব না, এটা হচ্ছে জনরোষ। তার মানে কোনটা জনরোষ আর কোনটা মব আমরা বুঝবো কি করে? দেশের একটি সরকার থাকবে আইন প্রতিষ্ঠার জন্য, আর যেই গণ অভ্যুত্থান, এই একটি অসম্ভব কাজ যারা করেছে, নেতৃত্বে ছিল তরুণরা, এতে কোনো সন্দেহ নাই। সেই যে সাগর পাড়ি দেয়া তরুণদের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি, সেই প্রত্যাশার সাথে তাদের বর্তমান আচরণ আমরা তো আসলে মিলাতে পারছি আজিজ না। ভাই, যদি গ্রাউন্ডটা সেট করি তাহলে আপনার কথা হচ্ছে অভ্যুত্থানের পরে বৈষম্য আগের জায়গাতেই আছে, শুধু নির্যাতক এবং বেড়েছে। নির্যাতিতর ভূমিকা বদলেছে, আরো বেড়েছে। আরো ঢাকায় বেড়েছে, অনেক okay. মানুষ চলে গেছে তাদের চাকরি ছেড়ে, নিম্ন আয়ের মানুষেরা, Okay. তাদের দিকে তাকানো হচ্ছে না। শান্ত ভাই, এই জায়গায় কি বলবেন? আসলে এই জায়গায় কি আসলে যারা অভ্যুত্থানের নেতৃত্ব ছিলেন তাদের কি দায় নেওয়ার মানে উচিত, নাকি আসলে আমরা আন্দোলন করেছি, ওকে এখন আমরা কেন সমস্ত দায় নিব, যেটা আমরা নানা সময় শুনেছি বয়ান, সেটাই হবে? না না, আমি ভাইয়ের সাথে, মাহবুবের সাথে অনেক জায়গায় একমত, এবং আমি এটা মনে করি না যে অভ্যুত্থানের যারা নেতৃত্ব নিয়েছে তাদের দায় নেওয়া উচিত না। কিন্তু দায়টা শুধু একটা জায়গায় না আর কি, এখানে যারা স্টেক হোল্ডার আছে, যেমন আমি ভাইয়ের সাথে একটা জায়গায় একটু ভিন্নভাবে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে এই যে তরুণরা, তারা 14, 18 কিংবা 24-এর ইলেকশন নিয়ে কিন্তু কথা বলে নাই, কথা বলছে যখন নিজের চাকরিতে যখন আঘাত ফেলেছে, কিন্তু তাদের রাষ্ট্রের যে মূল পার্টিসিপেশন, আমি মনে করি কি এই যে ইলেকশন বা কিংবা পলিটিক্যাল যে সিনারিও, এই সিনারিওগুলোতে জাতির সবাই হুট করে আসলে সেখানে পার্টিসিপেন্ট হয় না। এখানে জাতিকে নেতৃত্ব দিয়ে পার্টিসিপেট করতে হয়। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের বাইরে বড় যে রাজনৈতিক যে পরিমণ্ডলটা, এই পরিমণ্ডলটা নেতৃত্ব দিয়েছে বিএনপি। কিন্তু আমার কাছে মনে হয়েছে 24, 18, 24-এর ইলেকশনের মধ্যবর্তী সময়গুলোতে আওয়ামী বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, ওই সময় স্পষ্টত রাজনৈতিক নেতৃত্ব শূন্যতার কারণেই এই প্রজন্ম আসলে সেখানে মাঠে নামে নাই। আমি সেখানে প্রজন্মের দোষের থেকে আমি বেশি দোষ দিতে চাই যারা আসলে রাজনৈতিক স্টেক হোল্ডার বাংলাদেশের, তাদেরকে। 18-এর ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করার পরে একেবারেই প্রকাশ্য আমরা মিডিয়াতে ওই সময় বলেছি, এখন তো আপনারা আরও সবাই বলে যে একটা রাতের নির্বাচন হয়েছে যেটা বিএনপি অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনে আবার 5 জনকে আবার হচ্ছে আওয়ামী লীগ বিএনপির 5 জনকে আবার এমপি হওয়ার সুযোগ দিল রাতের নির্বাচনে। 5টা আসনে রহিন ফারহানা সহ আরও কয়েকজন দিল, 7টা। এর মধ্যে 5 জন আবার অংশগ্রহণ করলো, অর্থাৎ সংসদে অংশগ্রহণ করলো, 2 জন মির্জা ফখরুল আবার অংশগ্রহণ করলেন না। তো এই যে দেখেন, এরকম জায়গা থেকে তাদের একটা যে দলীয়, যে তারা এমপি হয়েছেন একটা রাতের একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে, সেই এমপির পদটা তারা কিন্তু সে বাড়ি গাড়ি নিলেন, বেতন নিলেন, সবকিছু নিলেন, তারা ছাড়তে পারলেন না। তো এইরকম যখন দেখে যে তাদের শীর্ষ নেতৃত্বের মধ্যেই যখন রাষ্ট্রের সাথে বা গণতন্ত্রের সাথে পরিষ্কার কমিটমেন্ট, বোঝাপড়া ছিল না, তখন কিন্তু তাদের পিছনে ছাত্ররা, জনগণ কেন আসবে? কিন্তু জুলাইয়ের আন্দোলনে দেখেন, জুলাইয়ের আন্দোলনে যখন এখানে কিন্তু শুধুমাত্র এই কোটার স্টেক হোল্ডার এখানে আসেন নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশই আসলে কোটার সাথে রিলেটেড না, তারা এই চাকরি করেন না বা চাকরিতে অংশগ্রহণ করেন না। তারা কিন্তু যখন এই আন্দোলনটার সাথে নিজের ভাষাগুলো, নিজের ইডিওলজির জায়গা, নিজের বৈষম্যের পুরো রাষ্ট্রের স্টেক হোল্ডারটা যখন কানেক্ট করতে পেরেছে, তারা কিন্তু এসেছে। এখন জুলাই আন্দোলনের পরেও দেখেন, যখন 5 আগস্টের পরবর্তী সময়ে যখন বাংলাদেশ রাষ্ট্রের একটা সরকার ব্যবস্থা পরিবর্তন হলো, কিংবা দায়িত্বের জায়গাগুলো পরিবর্তন হলো, প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা আসলেন, মন্ত্রীদের জায়গায় উপদেষ্টারা আসলেন, এবং সচিবদের জায়গায় 2-3টা প্রমোশন পেয়ে আগের উপসচিব, জয়েন্ট সেক্রেটারি এখন সচিব হলেন। এই জায়গাটা যখন আসলেন, আবার রাজনৈতিক জায়গাগুলোতে যখন, বিএনপির জায়গাগুলোতে যখন আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেই স্টেক হোল্ডার জায়গাটা দখল করলেন, দখল করার পরে আবার হচ্ছে এই রাষ্ট্রের যে স্ট্রাকচারাল বৈষম্য যেটা বলেন, অর্থনৈতিক ব্যবস্থার কথা যেটা বলেন, মানুষের খেটে খাওয়া, দ্রব্যমূল্য, সব কিছুর জায়গাটা, সেই জায়গাটা কিন্তু সকলের মিলে আবার এই জাতিকে নেতৃত্ব দিতে হবে। এই আমাদের দেশের যে বেকারত্ব বলেন, কিংবা নিম্ন মজুরির, মানে হবে মানে কখন হবে আর কি না হবে, এটা যদি আমাদের জায়গা থেকে যদি সবাই এই উদ্যোগটা গ্রহণ না করে, তাহলে যে হচ্ছে না, আমরা এই স্ট্রাকচার, এই ঝামেলাগুলো আমরা পোহাতে থাকবো। হয়তো আমাদের আবার এখানে সংগ্রাম করতে হবে, আবার হয়তো আমাদের কিছু পরিবর্তন হবে। যেমন এখন হয়তো আমাদের একটা পরিবর্তন হয়েছে, আমরা মপতন্ত্র থাকুক কিংবা আমাদের আইন শৃঙ্খলা যতই দুর্বল থাকুক, তারপরেও এখন যে কোনো রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং আদর্শের বিরুদ্ধে প্রকাশ্যে বাংলাদেশে কথা বলা যায়, এতটুকু পরিবর্তন কিন্তু আমাদের হয়েছে। তো এরকম করে আমাদের হয়তো সবগুলো পরিবর্তন এখন না হলেও আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আর উই অন দ্য ওয়ে? বৈষম্য নিরোধের রাস্তায় কি আমরা আছি? আমার কাছে মনে হয় আমরা আছি। সরকার আছে, সরকারের মধ্যে আসলে সরকারের তো এখন অনেকগুলো ক্যারেক্টার, হ্যাঁ, সেই জন্য সরকারের
মানে একটা ইউনাইটেড ক্যারেক্টার ডিফাইন করাটাও আমার কাছে অনেক সময় মুশকিল হয়। যেমন সরকারের জায়গা থেকে দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে এক ধরনের চিন্তা, সরকারের বড় একটা অংশ তারা এক্সিকিউটিভ রোল প্লে করে আমলারা আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি আগের প্রক্রিয়ায় তারা চলছে। তাদের মধ্যে এই ধরনের কোনো রিফরমেশন কিংবা কোনো ধরনের বৈষম্য মুক্ত করার যে একটা টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির কোনো বিন্দুমাত্র আকাঙ্ক্ষা এনসিপি আছে ওই পথে নাকি এনসিপি নিজের স্টেক হোল্ড বোঝে নেওয়ার জন্য সর্বদা সচেতন? না, আমরা মনে করি যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির এই রাজনৈতিক দলের উত্থানটাই আসলে, এবং তার যে একক উদ্দেশ্য যদি আমরা ডিফাইন করি, সেটাই হচ্ছে বাংলাদেশে একটা ন্যায়ভিত্তিক এবং বৈষম্য মুক্ত একটা সেটা তো সমাজ। বলা হয়, কিন্তু ওয়েতে না, আমার কাছে মনে হয় ওয়েতে আমরা আছি। ঠিক আছে, আমি মাহবুব ভাই আপনার কাছে এবারে শুনি যে বৈষম্য তো নানা ধরনের হয়। এর মধ্যে যদি আমি বলি যে লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের সমতা কিংবা নারীর অধিকার, সেই জায়গাটিতে সবচেয়ে বেশি মনে হয় বাংলাদেশ 5ই আগস্টের পরে নানা ধরনের সমালোচনা কিংবা প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে 5ই আগস্টের পরে নারীর প্রতি নির্যাতন এবং সহিংসতার নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে, এবং নানা সময় নানাভাবে সেটা নারীর অংশগ্রহণের কথা বলা হোক, যে জুলাই অভ্যুত্থানে নারী যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে পেছনে ফেলা হোক, কিংবা নারী ধর্ষণ বলুন, রাস্তায় তারা নিরাপদে হাঁটতে পারছে কিনা সেটা বলুন, সেই জায়গা নাকি অনেকখানি বেড়ে গিয়েছে। তার কারণ কি বলবেন আপনি? যেখানে বৈষম্য মুক্তির কথা বলা হয় সেখানে নারীকে আবার পিছিয়ে রাখা হবে কিনা, সেটা নতুন ন্যারেটিভ কেন যুক্ত হচ্ছে 5ই আগস্টের পরে? আসলে দেখুন যে আমার তরুণ বন্ধু যেটা বললেন তার কথার সঙ্গে আমি অধিকাংশ একমত। শুধু দুটো প্রসঙ্গে একটু বলি। উনি বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করলেন। আমি আপনার প্রশ্নের উত্তরের সাথে সম্পর্ক বলছি এটা, যে ওরা তো যুক্ত হলো, ছাত্র জনতা যুক্ত হলো। আসলে ঠিকই যে ছাত্র জনতা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই যে যুক্ত হলো কারণ সবার না পাওয়া ছিল, সেটাই ওই কোটা বিরোধী আন্দোলনে একটা সময় গিয়ে এত বড় আকার ধারণ করলো। কিন্তু তারপরে এত বড় যে আকার ধারণ করলো, এরপরে কি হলো? উমামা ফাতেমা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় কি বললেন উনি? তারপরে যে নারীদের বিষয়ে যে একেবারে এত ঘটনা ঘটছে, এখানে এনসিপির কোনো সরাসরি কোনো বক্তব্য আমরা পাই না। নারী সংস্কার কমিটি যে হলো, সেই কমিটিকে যেভাবে বলা হলো, সেই মঞ্চে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, কিছু তিনি বলেননি। এবং এই যে ব্যাপারগুলো, এতে আসলে কি দাঁড়ায়? আমাদের মনে হয় তাদের এক ধরনের সায় আছে। কই সেই 14ই জুনের রাতের মেয়েরা, যে মিছিল হয়েছিল, যে মিছিল আমাদের চোখ খুলে দিয়েছিল, এ কি কাণ্ড, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই কথা তো কেউ বলতে পারেনি, কোনো গণমাধ্যমে লেখা যায়নি, কেউ মুখে উচ্চারণ করতে পারতো না। তখন এত রক্তচক্ষু শাসক ছিল, সেই শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে এই হাজার হাজার মানুষের মিছিল রোকেয়া হল থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতেই কিন্তু আসলে মূল রায় দিয়ে দিয়েছে। তারা যারা দিল তাদেরকে আমরা আজকে কোথাও দেখি না। এবং এই জিনিসটা হয়েছে আসলে, আমরা এই প্রথাগত যে রাজনীতির কথাটা আমরা বারবার বলতে চাচ্ছি, সেইটাই চর্চার এখন চেষ্টা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধের সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আমরা যদি বলি, একটু নির্মমভাবে বলি, যে সুযোগ সন্ধানীরা এখন রাজনীতিতে যার যার সুযোগ খুঁজে নিতে চাচ্ছেন। নইলে আপনারা আজকে ইসলামিক দলের সঙ্গে, কালকে এই দলের সঙ্গে, এই যে নানান রকম কিছু এক ধরনের জোট বাঁধাটা চেষ্টা করা হচ্ছে। আপনারা গণতন্ত্রের কথা বলেন, এনসিপি সবচাইতে বড় গণতন্ত্র তো এখন প্রত্যেকের মানুষের সমান অধিকার। যেই 2 থেকে 3 লক্ষ মানুষ, আপনি গত দুটো নির্বাচন দেখেন, যেগুলা গ্রাহ্য নির্বাচন আমরা বলি, 2001, 2008, সেখানে নির্বাচনের ভোটে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভোট প্রায় সমান, 40.3, 40.1। তার মানে এই যে এতগুলো সাধারণ মানুষ আওয়ামী লীগের ভোট দিয়েছিল, তাদের নেতৃত্ব গণহত্যায় জড়িত, তাদের নেতৃত্ব খুন করেছে, তাদের নেতৃত্ব একটা পর্যায়ের নেতৃত্ব, চিরকালের নেতৃত্ব না। কিন্তু সেই জন্য কি এই 3 কোটি মানুষকে আমরা নির্বাচনের বাইরে রাখবো? সেইটা নিয়ে কিন্তু আমরা এনসিপির কোনো কথা শুনি, কারো কোনো কথা শুনি, কেউ তাদেরকে নিয়ে ভাবছে না। আজকে আপনি তৃণমূলে যান,
হিন্দু এবং আওয়ামী লীগ বাড়িতে থাকতে পারে না। যেই 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপি আদালতের বারান্দায় দিনরাত যাপন করেছে, আগামী 15 বছর সেইভাবে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের নেতাকর্মীদের, বড় নেতারা তো পাড়ি দিয়ে দিয়েছে, টাকা পয়সা লুট করে তারা তো সুখে থাকবে, কিন্তু যারা তৃণমূলের নেতাকর্মী তাদের কি হবে? কাজেই এই বিভাজনের রাজনীতিটা কি আমাদের চলতেই থাকবে? আমাদের এই তরুণ বন্ধুরা তারা যদি এই বিভাজনের রাজনীতিকে প্রশ্ন না করে, কে করবে? আমরা তো তাদের দিকে প্রত্যাশায় তাকিয়ে আছি, যে রক্ত চক্ষুর দিকে চোখে চোখ রেখে এই তরুণরা কথা বলেছে, তুমি স্বৈরাচার, যেটা বিএনপি পারেনি, যেটা বড়রা পারেনি। এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, তারা বলেছে এবং তারা সাহস দেখিয়েছে জাতিকে এইভাবে কথা বলা যায়, এইভাবে কথা বলা যায়। যখন ওবায়দুল কাদের বলেছে কত বড় স্পর্ধা, ছাত্ররা বলে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, তখন আমি নিজে লিখেছিলাম স্পর্ধা শব্দটি ব্যবহার ওই আমলে ঠিক হচ্ছে না, কারণ আপনি টেবিলের ওই পারে, ছাত্ররা এই পারে, জনতা এই পারে, আপনারা একই সমতলে। রাজনৈতিক নেতাকে যে কোনো প্রশ্ন করবার অধিকার মানুষের আছে, মানুষের যে কোনো রাজনীতিকে সমর্থন করবার অধিকার আছে। আজকে আওয়ামী লীগকে আপনি কি করে একেবারে নিষিদ্ধ করে দিচ্ছেন, যেটা আওয়ামী লীগ জামাতকে করেছিল? আওয়ামী লীগ খুন করেছে, গুম করেছে, অত্যাচার করেছে দেখে আমরাও সেটা করব? তাহলে কি পরিবর্তন এলো? কাজেই আমাদেরকে এই ছোট্ট একটা দেশ, সবাই সবারকে চিনি, আমরা এইখানে এমন একটা বিভাজনের বিরুদ্ধে দাঁড়াই না কেন যেখানে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক অবাধ একটা নির্বাচন হতে পারে এবং সেই জায়গাতে যে কেউ অংশগ্রহণ, হয়তো এটা অনেক রকম এক ধরনের সাপনিক কথাবার্তা মনে হবে যে এটা তো বাস্তবতার সাথে মিলে, তাহলে বাস্তবতার সাথে মিল কি? খুন করা, গুম করা, একে অপরকে ট্যাগ দেওয়া। আওয়ামী লীগ আমলে আমরা যখন কথা বলেছি আমাদের বিএনপি জামাত বলা হয়েছে, এখন যখন কথা বলছি তখন বলা হচ্ছে যে আপনি স্বৈরাচারের দোসর। তার মানে কি হবে? আপনারা ট্যাগই দেবেন? এখন ট্যাগ দিয়ে দেবে স্বৈরাচারের দোসর মানে কি? তারা জুলাই বিরোধী আন্দোলনে ছবি ছাপিয়ে দিচ্ছে যে এই ভদ্রলোক স্বৈরাচারের দোসর, তারা পড়ছেও না যে আওয়ামী লীগের সময়ে কি আমরা লিখেছি। কাজেই এখন কিন্তু লেখাপড়ার বিষয়টাও উঠে যাচ্ছে। আমাদের এই প্রতিহিংসার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের একটা আত্মসমালোচনার জায়গায় দাঁড়াতে হবে। যেই সুযোগটি আমাদের এসেছে, এখনও এসেছে বলবো, এসেছিল বলছি না, কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন বরেণ্য মানুষ যার 84 বছর বয়স হয়েছে, তার জীবনের কাছ থেকে আর কি চাওয়ার আছে? তিনি কি কখনো বলেছেন যে একটি অবিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে আমাদেরকে যেতে হবে, যেটাকে অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলা হচ্ছিল প্রথম দিন থেকে? তার মুখে আমরা কখনো এই কথাটা শুনছি না। উপদেষ্টা পরিষদ 2-3 ভাগে বিভক্ত, যেটা আমার ছোট ভাই বললেন। কেউ কেউ তো মনে হচ্ছে যে যত দীর্ঘমেয়াদে থাকা যায় তত ভালো। গতকালকে শুনি জামায়াতের আমির বলছেন দেশের যে পরিস্থিতি, নির্বাচন হবে কি করে? তার মানে এখন যদি আমরা প্রশ্ন তুলি যে এই সমস্ত যে সমস্ত দুর্বৃত্তায়ন ঘটছে সমাজে, নানান রকম ঘটনা ঘটছে, এগুলোর সাথে রাজনৈতিক দল জড়িত যাতে নির্বাচন না হতে পারে। কাজেই সরকারকে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতেই হবে। এনসিপি বলছে যে হ্যাঁ, খালি একটি নির্বাচনী উত্থান নয়, অবশ্যই নির্বাচন উত্থান নয়, তবে নির্বাচন একটি অনেক বড় পদক্ষেপ। সাম্প্রদায়িক হামলা কিংবা নির্যাতন বাড়লো কেন? এটা তো পরিষ্কারভাবে বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। আপনি দেখেন 5 আগস্টের পরে যেই আইন শৃঙ্খলা বাহিনী 2014 সালে, কিন্তু 2008 সালে যাকে আপনি এসআইতে নিয়োগ দিয়েছেন, এরা সবাই এখন ওসি, এরা সবাই এসআই। তার মানে এদের পরে যারা নিয়োগ হয়েছে, তো পুরো পুলিশের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই তো তৈরি হয়েছে 2000। এখন যারা নেতৃত্ব দিচ্ছে এরা তো সবাই আওয়ামী লীগের রিক্রুটমেন্ট, এরা সবাই আওয়ামী লীগের হত্যাকাণ্ড এবং গুম খুনের সাথে জড়িত ছিল। যখন 5 আগস্ট হলো, জনতার রোষে এই মানুষগুলো পালিয়ে গেল, এদের নৈতিক অবস্থা দুর্বল হয়ে গেল। না, তারা ধরে নিয়ন্ত্রণ করতে পারেনি, কিন্তু মানে হামলাগুলো কেন হয়েছে? কেন মনে হয়েছে যে এখন আসলে আমরা মুক্ত, আমরা অবাধ? এটা স্বাভাবিক না? বাংলাদেশের যে মানুষ, সেই মানুষগুলো তো সব চেঞ্জ হয়ে যায় নাই। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে কি আপনি মনে করেন বাংলাদেশের 16 কোটি মানুষের চরিত্র ভালো হয়ে যাবে, বদলে যাবে? বাংলাদেশে আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে কি চেয়েছি? দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনার ভঙ্গুর থাকে, আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা হবে? কিন্তু মানুষের মধ্যে যে এই ধরনের উগ্রতা আছে, মানুষের মধ্যে যে এই ধরনের সাম্প্রদায়িকতা আছে, এটা তো এক নিমিষে, এখন মনে করেন বাংলাদেশে 2 কোটি মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, এই 2 কোটি মানুষকে আপনি ক্রস ফায়ার দিয়ে দিবেন? পারবেন না। 2 কোটি মানুষকে আপনি পাকিস্তান পাঠিয়ে দিবেন, আফগানিস্তান পাঠিয়ে দিবেন, ইন্ডিয়া পাঠিয়ে দিবেন? এটা সম্ভব না। তার মানে কি করতে হবে? এদেরকে শক্ত হাতে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এটাকে দমন করতে হবে, এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে কিংবা সাম্প্রদায়িক জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এইটা যদি আপনি আইন শৃঙ্খলা বাহিনী যদি সেখানে থাকে যে নিজেরাই পালায়া বেড়ায়, আইন শৃঙ্খলা বাহিনী যদি মনে করে যে না আসলে তার নিজের ফিরিস্তি দিয়ে শেষ করতে পারবে না, এই জন্যই আমাদের সামগ্রিকভাবে আমরা 5 আগস্টের পরে যেটা মনে করেছি যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাগুলো আমাদের একটা নিয়ন্ত্রণে আনতে হবে এবং সবাই মিলে এখানে কাজ করতে হবে। কিন্তু
মানুষের মধ্যে এই সভ্যতা আছে বিদেই মানুষ ওরকম নিপীড়নের পরেও দেখা যাচ্ছে যে তার জায়গা থেকে তারা কিছু ধরনের অকারেন্স করেছে, তারপরে এটা একটা ম্যাসিভ জায়গায় যায় না, যেটা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবের পরে প্রত্যেকটা দেশে এই ধরনের আমরা অকারেন্স দেখেছি। সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল হতে হবে। সরকার এখন 10 মাস গিয়েছে, এখন আর আমরা এটা বলার সময় নাই যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, এখন তাদের নিজেদের শেপ বুঝে আছে, এখন প্রত্যেকটা জায়গায় তাদের ভূমিকা নিতে হবে এবং দায় নিতে হবে। থ্যাংক ইউ মাহবুব আজিজ ভাই, ছোট্ট করে আপনার কাছে আচ্ছা, শুনে শেষ করব। সাম্প্রদায়িক শক্তির ব্যাপারে উনি যেটা বললেন যে সাম্প্রদায়িক শক্তি এই কাজটা করে, ওনাদের সঙ্গে তো সাম্প্রদায়িক শক্তির উঠবস আমরা একদম প্রথম দিন থেকে দেখছি। তো একটা বাংলা একটা প্রবাদ আছে, চালনি বলে সুই তোর পেছনে ফুটো। চালনির চেনেন বোধ হয়, অনেকগুলো ফুটো থাকে আর সুইয়ের একটা থাকে। আওয়ামী লীগ যে গণহত্যা করেছে 2,000 মানুষ মেরেছে, 1,500 এরকম জাতিসংঘের রিপোর্টে বলছে। জামাত যে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, এই ব্যাপারে এনসিপির কোনো বক্তব্য আছে? তার সঙ্গে এত দহরম মহরম কেন? এই ইসলামিক শক্তির যেগুলো বলা হচ্ছে, তারা যেভাবে এই রাজনীতিতে আসতে চাচ্ছে, তাদের আসলে কয় পার্সেন্ট ভোট? সেগুলো তো আমরা আগের ভোটে, উনি বললেন যে দুটো দল বিএনপি আর আওয়ামী লীগ, কেন তখন জামাত ছিল না? জামাত ভোটে দাঁড়ায়নি, 3% ভোট পেয়েছে। তো আমরা তো জানি আসলে কার কত ভোট আছে। এগুলো তো অলরেডি গত 50 বছরে অনেকবার ভোট হয়েছে। তো এই 3বার যেই ভোটটা করলো আওয়ামী লীগ, সেটা তো তার স্বেচ্ছাচার এবং একনায়কতান্ত্রিক শাসনের একটা পরাকাষ্ঠা তারা দেখিয়েছে। সেই জন্য ব্যর্থতা অনেকেরই আছে, অংশীজনের, ছাত্রদেরও আছে। আজকে এই সমস্ত কথাবার্তা যখন বলছে আওয়ামী লীগের 1.5 দশকের দুঃশাসন, 1.5 দশকের দুঃশাসন, কোন ছাত্র তখন কথা বলেছিল 1.5 দশকের দুঃশাসন নিয়ে? আজকে মনে হচ্ছে 1.5 দশক। তার মানে আমরা সুযোগ পেয়েছি দেখে এখন বলবো না, আমরা বলেছি তো। হ্যাঁ, আমরা বলেছি, আমরাও লিখেছি তো। হ্যাঁ। তার মানে সেই জিনিসটা কি দাঁড়িয়েছে? তো 1.5 দশকে আপনারা বলেছেন, আর আপনারা যে জামাত ইসলামী নিয়ে বলছেন না, আমাদের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলছেন না, এই দেশের যে এত বড় একটা গণহত্যা হলো সেটা নিয়ে কোনো কথা নাই। পারলে মুক্তিযুদ্ধকে একদম নিষ্পৃষ্ট করে দেবার একটা প্রবণতাকে আমরা দেখি নাই, বা মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হলো, এক লাগাতার ভাঙা হলো, মাজার ভাঙা হলো, যেভাবে ভাঙা হচ্ছে, এই বিষয়গুলো কারা করছে? আমরা অবশ্যই এনসিপির কাছ থেকে এখানে শক্ত প্রতিরোধ চেয়েছি। তারা আমাদের মুক্তিযুদ্ধের সন্তান, তাদের কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে ভরা বসুন্ধরার গান। তখন কোন নারী কোন পোশাক পরেছে সেইটা নিয়ে তারা কোনো কথা বলেনি। আমরা নিজের চোখে 1 তারিখ 3 তারিখে দেখেছি লক্ষ লক্ষ মানুষের মিছিল। তাহলে যেই মিছিলের ধারাবাহিকতায় সেখানে কেন সাম্প্রদায়িক শক্তি যুক্ত হবে? আমরা তো তাদেরকে আমাদের স্বপ্নের তারুণ্য মনে করি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই তো তাদেরকে এগিয়ে 24 এসেছে। এবং এই বৈষম্য বিরোধী বাংলাদেশ তো পাকিস্তান থেকে আমরা হলাম কেন? তারা আমাদের উপরে বৈষম্য চাপিয়ে দিয়েছিল বলেই। আজকে তাদের দায়িত্ব যেইগুলো আমরা পারিনি, যেই 1.5 দশক ধরে এরকম একনায়কতন্ত্র হয়েছে, তার আগেও কিন্তু আপনারা একটু পড়াশোনা করে দেখেন, তখন হয়তো জন্মও হয়নি। 96 সালে একপাক্ষিক নির্বাচন বিএনপিও করতে চেয়েছিল, মাগুরা নির্বাচন, সেইটাও থামানো গেছে। যে একপাক্ষিক নির্বাচন করতে এসেছে তাকেই থামিয়ে দেওয়া হয়েছে। এরশাদ কিভাবে গেল এই দেশে? এরশাদ 10 বছর একনায়কতন্ত্র করেছে। তার আগে ইয়া এবং আইয়ুব খান এরশাদের বিরাট টু দি পাওয়ার এন ছিল, তাদেরকেও এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাজে এরা সবগুলো আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু নেতৃত্ব ছিল। কাজে এগুলো ইতিহাস, মুক্তিযুদ্ধে একটা বড় অংশ ছাত্ররা করেছে। এগুলো বই পুস্তক সব কিছুতেই আছে। আমরা এই তারুণ্যের কাছে সেই মুক্তিযুদ্ধের প্রত্যাশা করি। বাংলাদেশ মুক্তিযুদ্ধজাত রক্তস্নাত একটা দেশ, আর সেইটার ধারাবাহিকতায় যারা এখানে লুণ্ঠন করতে এসেছে তারা ধরা হয়েছে। আজকের যারা তারুণ্য, তারা একটা অবিভাজিত রাজনৈতিক কাঠামো তৈরিতে অংশগ্রহণ করবে। এটা আমাদের আমরা চাই না যে আবার কোনো রক্ত দিয়ে আসলে স্বপ্ন বাস্তবায়ন আমাদের করতে হোক। সেটা যেন আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে যারা আমাদের দায়িত্বে যাবেন তারাই করেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ছোট্ট করে বলতে চান 30 সেকেন্ড বলছি। আমি একটা বিষয় পরিষ্কার বলতে চাই যে জামাতের 71 প্রসঙ্গে আমরা পরিষ্কার বলেছি যে 71-এর ধারাবাহিকতা হচ্ছে 2024। আমরা এনসিপি এটা কোরলি বিলিভ করে, শুধু বলার জন্য বলা না। আমরা মনে করি মুক্তিযুদ্ধের যে ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা পূর্ণাঙ্গ হয় নাই বিধায় 24-এর প্রয়োজন হয়েছে। এবং মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের প্রত্যেকটা যেই নিপীড়িত যেই শক্তি আছে তাদের পক্ষে আমরা আছি, এবং প্রত্যেকটা সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথায় নয় কাজেও থাকে সেই প্রত্যাশা থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ছিলেন এতক্ষণ। আবারও নিশ্চয়ই দেখা হবে। একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের আজকে কালকের স্বপ্ন না। বাংলাদেশ যুগের পর যুগ আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে একটি বৈষম্যমুক্ত দেশের জন্য, একটি সমতা ভিত্তিক অধিকারের বাংলাদেশের জন্য। সো সেই প্রত্যাশাটি আমাদের পূরণ হোক।
এবং এই আশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।